এয়ারপোর্টে বসে আছে হালিমা বেগম, আয়ান আর সুমনা। আয়ান বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। প্রাপ্তিদের আজ বাড়ি যাবার কথা, গিয়েছে কিনা তাও জানে না সে। কিছুক্ষণ পর রিয়ানের কথা মনে পড়তেই রিয়ানকে ফোন দিয়ে জেনেছে প্রাপ্তিরা সকালেই চলে গেছে। সুমনা আয়ানকে চিন্তিত দেখে চুপ করে থাকতে পারল না। স্যার, আপনি কি প্রাপ্তিকে নিয়ে কোনো চিন্তা করছেন? আয়ান সুমনার দিকে বিষণ্ণতার চোখ নিয়ে তাকিয়ে, সুমনা, আসলে প্রাপ্তি বাড়ি গিয়েছে, কি করছে কে জানে। এদিকে আরিয়া আরিয়া কিনা আমার খুব ভয় হয়। মেয়েটা আসার সময় বুকের ভেতর মিশেছিল, মনে হলে যেন আমি সারা জীবনের জন্য ওর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অন্য সময় আমি দেশের বাইরে গেলে আমাকে লিস্ট ধরিয়ে দেবে, শিরনের হাতে নিজের মনের মতো খেলনা, চকলেট, কসমেটিক সব লিখে আমাকে এনে দিয়ে বলবে, বাবাই এগুলো সব আমার জন্য নিয়ে আসবে, আর তুমি ভালো ভালো ফিরে আসবে। কিন্তু এবার তার কিছুই করলো না। যখন লিস্টের কথা জিজ্ঞেস করলাম তখন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, বাবাই আমি শুধু তোমাকে চাই, তুমি ভালোভাবে ফিরে এসো। স্যার, হয়তো ও অনেক বড় হয়েছে, আপনাকে সত্যি অনেক মিস করছে, তাই হয়তো বলেছে। আয়ান দীর্ঘশ্বাস ফেলে সুমনাকে কিছু না বলে নিজে নিজেই বলল, নয়না ফিরে আসার পর থেকে আরিয়া চেঞ্জ। সেদিন নয়না বলল সে পরের দিন বিদেশ চলে যাবে, কিন্তু কই, সে এখনো তো গেল না। উল্টো মাঝে মাঝে আরিয়ার সাথে এসে সময় কাটায়। নয়নাই কি আরিয়াকে কিছু বোঝাচ্ছে? না, আমি দেশে ফিরে এসে প্রাপ্তিকে তাড়াতাড়ি নিয়ে আসবো আরিয়ার জন্য। আরিয়া তার মাকে পেলে হয়তো ঠিক হয়ে যাবে। আয়ান চেন্নাই এসেছে একদিন হয়ে গেল। আশরাফুল ইসলামের সাথে দেখা করলেন এবং ডাক্তারদের সাথে। আয়ান মেডিকেল বোর্ডে বসে 3 দিনের সময় নিয়েছেন অপারেশনের জন্য এবং এই 3 দিন তার আন্ডারেই থাকবে আশরাফুল ইসলাম। হালিমা বেগম নিজের বাসায় নিয়ে গেলেন আয়ান আর সুমনাকে। আশরাফুল বাংলাদেশ ছেড়ে চেন্নাইতে এসেছেন 26 বছর হয়ে গেল, তবে তিনি আজও বাংলাদেশের মায়া কাটিয়ে উঠতে পারেননি। তাই মাঝে মাঝেই বাংলাদেশ গিয়ে ঘুরে আসেন। তাদের একমাত্র মেয়ে আরমিন ইসলাম লন্ডনে থাকে এবং সেখানেই পড়াশোনা করেন। তবে সেই বাবার মতো বাংলাদেশকে ভুলতে পারেনি নিজের দেশের সংস্কৃতি। হালিমা বেগম আয়ানের জন্য রান্না করেছেন নিজের হাতে। আয়ান আর সুমনা হোটেলে থাকবে বলেছে, কিন্তু হালিমা বেগম রাজি হয়নি। তাই তিনি সুমনা আর আয়ানকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন। ডুপ্লেক্স বাড়িতে তিনি একাই থাকতে হয়। কাজের লোক আছে, তাদের সাথে তেমন একটা কথা বলেন না তিনি। নিজের একমাত্র মেয়েটাও নেই আজ পাশে। বাবার এমন অবস্থা শুনে আরমিন আসতে চেয়েছে, কিন্তু তার পরীক্ষার কারণে সে আসতে পারেনি। হালিমা বেগম আয়ানের বরাবর সামনের সোফাটায় বসে, মিস্টার আয়ান, আপনি এই বাড়িতে নিজের মতো করেই থাকুন, আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আয়ান একটু লজ্জিত হয়ে মুচকি হেসে, আন্টি, আপনাকে আবারও বলছে, আমি আপনার ছেলের মতো, আপনি আমাকে আয়ান আর তুমি করে ডাকতে পারেন। আসলে বাবা, ভুলে যাই কথাটা, তুমি যে বাংলাদেশে থাকার সময় বলেছ। জি আন্টি, আপনি আমাকে আয়ান বলেই ডাকবেন। আমি অনেক ভরসা করে তোমাকে এখানে নিয়ে এসেছি। এইখানে ডাক্তাররা যখন আমায় বলল আমার নিজের পছন্দের কোনো ডাক্তার আছে কি না, আমি সাথে সাথেই তোমার নামটাই বলে দিলাম। আমি তাদের অপেক্ষা করতে বলে সেই দিন বাংলাদেশে চলে গিয়েছিলাম। ইনশাআল্লাহ, আমার বিশ্বাস তুমিই পারবে। কথাটা বলেই নিজের রুমে চলে গেলেন হালিমা বেগম। আয়ানও স্বস্তির নিঃশ্বাস নিয়ে সোফায় হেলান দিয়ে বসে আরিয়ার কথা ভাবতেই নীলিমা বেগমকে ফোন দিলেন। কেমন আছিস বাবা? কখন গিয়ে পৌঁছালি? মা, আমি সকালে এসেই আগে হসপিটালে গিয়েছে, সেখানে কাজ শেষ করে বাসায় ফিরলাম। কার বাসায় গেলি বাবা? যিনি আমাকে এখানে নিয়ে এসছেন। আচ্ছা মা, আরিয়া কোথায়? আমার মেয়েটা সারা শব্দ পাচ্ছি না কেন? নয়না তুই যাওয়ার পরেই এসেছে, তার সাথেই আছে। নয়না বলেছে তুই না আসা পর্যন্ত এখানেই থাকবে, সে নাকি আরিয়ার দেখাশোনা করবে। কিন্তু মা, নয়না থাকবে মানে? তুমি কিছু বলনি? কি বলবো বল,
তুই যাওয়ার পর থেকেই তোর মেয়ে আমাদের সাথে কথা বলে না। যেই নয়না আসলো দৌড়ে ওকে জড়িয়ে ধরলো। তাই আমি ভাবছিলাম শিরিনকে দিয়েই হবে না, নয়না যখন নিজে থেকে এসেছে সেই জন্য আর না করলাম না। আয়ান মনে মনে চিন্তিত হলেও নীলিমা বেগমকে বুঝতে না দিয়ে, ওকে মা, তোমরা যা ভালো মনে হয়। আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো, সাথে আরিয়ার। রাতে কিন্তু আরিয়াকে তোমার কাছে ঘুম পাড়াবো। আয়ান ফোন রাখতেই সুমনা জিজ্ঞেস করলো। স্যার, কোনো প্রবলেম? আয়ান কথা ঘুরিয়ে, সুমনা, যাও একটু বিশ্রাম নাও, সারাদিন অনেক ধকল গেছে। রাফিকে একটা ফোন দিও, না হলে বেচার অনেক চিন্তা করবে। পরের দিন আশরাফুল ইসলামের সামনে এসে দাঁড়িয়েছে আয়ান। ওপেন হার্ট সার্জারি করা হবে তাকে। আয়ান দাঁড়াতেই আস্তে আস্তে শান্ত গলায় বলল, আপনি কাল এসেছেন, আমার জ্ঞান ছিল না। আপনি তো ডাক্তার আদনান মাহমুদ আয়ান, তাই না? যার উপর আমার স্ত্রীর এত ভরসা। জি, আমি আয়ান, কিন্তু আপনি আমাকে তুমি করেই বলবেন। আচ্ছা ডাক্তার, আমি বাঁচবো তো? কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আয়ান এক হাত নিজের হাতের উপর রেখে উপরের দিকে তাকিয়ে, আল্লাহ যার সহায় হন, সে যে করেই হোক আগুনের ভিতর থেকেই বেঁচে যায়। আর আপনার হার্ট সার্জারি করা হবে। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক এগিয়ে। দেশ বিদেশে ওপেন হার্ট সার্জারি হরমেশে হয়ে থাকে। এতে ভয় পাবার কিছু নেই, শুধু আল্লাহকে ডাকুন, যা হবার সব ভালোই হবে। প্রাপ্তি রাখো নিজের মায়ের সাথে ভালোই কাটছে তার দিন। মায়ের সেবা আর সংসার সামলানো সব একা হাতেই করছে সে। আয়ান যাওয়ার পর থেকে একবারের জন্য ফোন দেয়নি তাকে। পারভিন বেগম মেয়েকে নিয়ে এখন মনে যেন আনন্দের সীমা নেই। মনে মনে মেয়ের বিয়ের কথাও চিন্তা করেছেন তিনি। নিজের ভাইকে খবর দিলেন আসার জন্য। শরীরের যা অবস্থা, নিজে একটু সুস্থ থাকতেই মেয়েটাকে বিয়ে দিতে চান তিনি। যার জন্য মেয়েটা অপেক্ষা করে কাটিয়েছে, সে তো ঠিকই বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সুখেই আছে। পারভিন বেগমের ভাই মাহবুব এসেছে। পারভিন বেগম আর মাহবুবের কথার মাঝে প্রাপ্তি চা নিয়ে এসেছে মাহবুবের জন্য। নিজের বিয়ের কথা শুনে থমকে দাঁড়িয়ে চায়ের কাপটা হাতের থেকে নিচে পড়ে চুরমার হয়ে গেল। সাথে যেন তার কলিজাও একই অবস্থায় চুরমার হলো। পারভিন বেগম আর মাহবুব আচমকা ভয় পেয়ে তাকিয়ে, কি রে, তোর আবার কি হলো? মা, তুমি আবারও সে একই ভুল করতে যাচ্ছ। কি ভুল করলাম বলতো? তখন তোর বিয়ের সিদ্ধান্ত নিয়ে আমি ভুল করেছি, আমি নিজেও স্বীকার করছি। কিন্তু এখন নিজের গলাটা নরম করে করুণার স্বরে বলল, যার জন্য এতদিন অপেক্ষা করেছিলি সে তো নিজে বিয়ে করে সংসার করছে, ওর একটা ফুটফুটে মেয়েও আছে। তার জন্য কি আর জেনে বুঝে অপেক্ষা করা যায়? তাই আমি তোর বিয়ে দিয়ে শান্তিতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। তুই পাগলামি করিস না। প্রাপ্তির এতক্ষণে মাথায় আসলো তার মা হসপিটাল থেকে আসার পর থেকে বারবার আয়ানের সংসারের কথা কেন বলছিল। প্রাপ্তি নিজেকে কিছুটা সান্ত্বনা দিয়ে এগিয়ে এসে, মা, তুমি আরিয়ার কথা বলছো তাই না? নিশ্চয়ই আরিয়াকে দেখে তুমিও ভেবেছ আরিয়া আয়ানের নিজের মেয়ে, তাই না? কিন্তু মা, আরিয়া আমারও মেয়ে, সে আমার মা বলেই ডাকে। তার জন্য কি আমি তাকে পেটে ধরতে হয়েছে? আমি সেই রকম ওকে জন্ম না দিয়েও মা হয়েছি, তেমনি আয়ানও। প্রাপ্তির কথায় পারভিন বেগমের মাথায় কিছু জট খুলল। সত্যি কি তাহলে তিনি আবারও মেয়ের সাথে মস্ত বড় ভুল করতে যাচ্ছিলেন? ছি ছি, ছেলেটা শুনলে কিভাবে মেনে নেবে? প্রাপ্তিকে কাছে বসিয়ে মাহবুবের দিকে তাকিয়ে, আয়ান দেশে আসলে তুই আয়ানদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবি। আমি 4 হাত এক করে দিতে চাই খুব শীঘ্রই। আমি চাই না আমার মেয়েটা তিলে তিলে এভাবে শেষ হয়ে যাক। আশরাফুল ইসলামের অপারেশন সাকসেসফুল হয়েছে, সেই জন্য হসপিটালের অনেক ডাক্তার আয়ানকে অভিনন্দন জানালো। 15 দিন চেন্নাইতে থেকে আজ আয়ানের দেশে ফেরার পালা। আয়ান নিজের বিয়ের জন্য অনেক শপিং করেছে সুমনা সহ। সুমনা এখন আয়ানের শুধু অ্যাসিস্ট্যান্ট নয়, ছোট বোনের মতোই। আয়ান আরিয়ার পছন্দ মতো অনেক খেলনা নিয়েছে।
আসার সময় আশরাফুল ইসলাম আয়ানের জন্য মন খারাপ করেছিলেন। আয়ানকে যেন নিজের একটা অংশ মনে হয় ওনার কাছে। হালিমা বেগম আয়ান আর সুমনার সাথে এয়ারপোর্ট পর্যন্ত এসেছে। আয়ানকে যেন তার ছাড়তেই ইচ্ছে করে না। এই কয়েকদিনে ছেলেটার মায়ায় জড়িয়ে পড়েছে তারা। এয়ারপোর্ট থেকে এসে স্বামী স্ত্রী দুজনেই আয়ানের জন্য মন খারাপ করে আছেন। মাঝে মাঝে হালিমা বেগম কান্নাও করছেন। নিজেদের মেয়েটা কয়েক বছর থেকে লন্ডনে থাকে, কিন্তু কিছুদিনের জন্য আয়ানকে পেয়ে যেন নিজেদের ছেলে ঘরেই ফিরে এসেছে। তাই মেয়ের কথাটাও তেমন একটা মনে পড়েনি, কিন্তু আজ বুকের ভেতর যেন সব দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবার নতুন করে ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হয়েছে মনে। আয়ান দেশে এসে এয়ারপোর্ট থেকে সুমনাকে বাড়িতে দিয়ে নিজের বাড়িতে এসেছে। সদর দরজা দিয়ে ঢুকতেই চিৎকার দিয়ে, আরিয়া, আরিয়া, কোথায় তুমি? তোমার বাবাই তোমার কাছে ফিরে এসছে। সবকিছু যেন নীরব হয়ে আছে, কিন্তু কারো সাড়া না পেয়ে আয়ান ব্যাগগুলো ড্রয়িং রুমে রেখে নীলিমা বেগমের রুমে গিয়ে দেখে নীলিমা বেগম শুয়ে আছে। আয়ান মায়ের পায়ের কাছে বসে আস্তে করে রেখে। মা। নীলিমা বেগম চোখ খুলে আয়ানকে দেখে তড়িঘড়ি করে উঠে বসার চেষ্টা করছে আর হাঁসফাঁস গলায় বলছে, কেমন আছিস বাবা? এই তোর বাড়ি আসার সময় হলো? আয়ান নীলিমা বেগমের মাথার পাশে গিয়ে বসে নীলিমা বেগমকে উঠিয়ে বসালো। মা, আমি তো যাওয়ার সময় বলেছি আমার কয়েকটা দিন থাকা লাগবে। আমি 15 দিন থেকেই তো চলে আসলাম। কিন্তু আমার যে মনে হচ্ছে 15টা বছর। মা, কাউকে দেখছি না বাড়িতে। আরিয়া কোথায়? আমি এত ডাকার পরেও তো আসলো না। শিরিন, ও কই? নীলিমা বেগম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আরিয়াও কারোর কথাই শোনে না বাবা। নয়না যা বলে সে তাই করে। দুপুরে আরিয়া শিরিনকে গ্লাস ছুঁড়ে মেরেছিল, গ্লাস গিয়ে কপালে লাগে। মেয়েটার রক্তাক্ত অবস্থা। আমি রাফিকে ফোন দিলাম, রাফি নিজে এসে শিরিনকে নিয়ে গেল হাসপাতালে। আর এই নয়না মেয়েটা আরিয়াকে কই নিয়ে যায়, কি করে, আমি কিছুই আমাকে বলে যায় না। আমার তো আর সেই শক্তি নেই যে মেয়েটার কাছ থেকে নিজের নাতিকে কেড়ে নেব। আয়ানের সন্দেহটা ঠিক। তীর যেন নিশানায় গিয়েই লেগেছে। আয়ান নীলিমা বেগমকে উঠিয়ে হুইল চেয়ারে বসিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলো। নীলিমা বেগমকে বসিয়ে ফ্রেশ হতে গিয়ে সে আরও অবাক হলো। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। মেয়েদের জামা কাপড় কসমেটিক্স পুরোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে। মদের বোতল নিচে পড়ে আছে। এমনভাবে বোতল পড়েছে যেন অনেকক্ষণ গড়াগড়ি খেয়ে নিজের বাসস্থান খুঁজে নিয়েছে। নিজের আলমারি খুলে চোখ যেন এইবার আগুনের মতো হয়ে গেল। তার জামাকাপড়ের কোনো অস্তিত্ব নেই। সবগুলোকে সরিয়ে নয়নার জামাকাপড় রাখা। এক কথায় আয়ানের পুরোটা রুম যেন তারই। আয়ান নিজেকে সামলিয়ে ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে এসে নীলিমা বেগমের পাশে বসে কিছুক্ষণ চুপ থেকে, মা, নয়না আমার রুমে থাকছে। এই নিয়ে তুমি ওকে কিছু বলোনি? নীলিমা বেগম কিছু বলার আগেই শিরিনকে আসতে দেখে আয়ান স্থির হয়ে তাকিয়ে আছে। রাফি এসে আয়ানকে দেখে, কিরে, আমার বউটাকে পৌঁছে দিয়েছিস তো? শিরিনের কি অবস্থা এখন? অনেক খারাপ কিছু হতে পারতো, কিন্তু ভাগ্য ভালো তেমন কিছু হয়নি। আমি নিজে দেখেই মেডিসিন দিয়ে দিয়েছি। শিরিনের দিকে আয়ান তাকিয়ে, তুমি কি বিশ্রাম নাও। ভাইয়া তুমি এসেছো? আমি তো তোমার রুমটাও গুছিয়ে দিতে পারিনি। শিরিন, তোমার গোছানো লাগবে না, তুমি যাও বিশ্রাম নাও। আয়ান নিজে গিয়ে রাফির জন্য চা বানিয়ে দিয়ে আসলো। দুজনে আর নীলিমা বেগম মিলে জমিয়ে আড্ডা দিয়ে রাফি চলে গেল। নয়না ফিরে আসলো রাত 8টায়। এসেই আয়ানকে দেখে একটু অবাক হলো। আয়ান, তুই কখন এসেছিস? বিকেলে আসলাম, তোর জন্য অপেক্ষা করছে। আরিয়া দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে, বাবাই তোমার এত দেরি হয়েছে কেন? আমি তোমাকে কত মিস করছি তুমি জানো? জানি মামনি, আমি তো তোমায় অনেক মিস করেছি। নয়না কিছু না বলেই আয়ানের রুমে গিয়ে দেখে সব কিছু গোছানো। নয়নার মনে ভয় যেন চেপে ধরেছে। সে যদি জানতো আয়ান আজ আসবে, তাহলে তো বাইরে না গিয়ে সব কিছু নিজের মতো করে গুছিয়ে রাখত।
আয়ান এসে দরজায় দাঁড়িয়ে। চিন্তা করিস না, আমি নিজে সব গুছিয়েছি। কথাটা শুনে নয়না পেছন ফিরে ভয়ে ভয়ে বলল, আয়ান, বল। আসলে তুই নেশা করিস তাই তো? না, মানে আমার আগেই সন্দেহ হয়েছে তোর উপর। যাই হোক, আমি তোকে কিছু বলবো না, তবে আমি এটাও চাই না তুই আমার মেয়ের সাথে আর দেখা করিস এবং কি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। নয়না আমতা আমতা করে কিছু বলতেই আয়ান থামিয়ে দিয়ে, আমি কিচ্ছু শুনতে চাই না, তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। কথাটা বলেই আয়ান ড্রয়িং রুমে আসার জন্য পা বাড়িয়ে আবার পেছনে ফেরে। আর হ্যাঁ, এই রুমে কারো থাকার অধিকার নেই আমার প্রাপ্তি ছাড়া। আর আমার প্রাপ্তির জায়গা যে বসতে চায় সে কখনো আমার বন্ধু হতে পারে না। কথাটা শেষ করে আয়ান হনহন করে হেঁটে চলে গেল। নয়না নিজের ব্যাগপত্র গুছিয়ে নিচে আসতেই আরিয়া হাত টেনে ধরে। আরিয়ার কথা শুনে আয়ান আচমকা পাশে ফিরে তাকিয়ে বুকটা কেঁপে উঠল। মা? হ্যাঁ বাবাই, ও আমার মা। কথাটা শুনে আয়ানের বুকের ভেতর কাঁপুনির শব্দটা যেন আরো বেড়ে গেল। আস্তে করে বলল, ও তোমার মা? কে বলল? তোমার মা তো তোমার মায়ের বাড়িতে। না বাবা, ওই আন্টি আমার মা নয়। মা, তুমি কথা বলো না কেন? বাবাই তোমাকে ভুল বুঝেছে, তাই তোমরা একসাথে থাকো না, তাই না মা? বাবাই, তুমি এতটা খারাপ কেন? তুমি অন্য একটা মেয়েকে আমার মা বলো, আর আমার মাকে তুমি আমার কাছ থেকে দূরে চলে যেতে বলছো। আয়ানের আর বুঝতে দেরি হলো না। নয়না তার নিজের গতিতে আরিয়াকে চালিয়ে দিচ্ছেন। আয়ান গম্ভীর হয়ে বসে হাত দিয়ে নিজের মুখ বারবার মুছে যাচ্ছে। চোখগুলো লাল আগুনের শিখার মতো রূপ নিয়েছে। আরিয়া আয়ানের পাশে গিয়ে দাঁড়িয়ে, বাবাই, তুমি কথা বলো না কেন? আমার মাকে বাড়ি থেকে কেন বের করে দিচ্ছ বলো, আনসার দাও। কথাগুলো আয়ানের কাছে অস্বস্তি লাগছে। বারবার কপাল মুছে নিচ্ছে। আরিয়ার কাছে কি সে এতটাই খারাপ হয়ে গেল? প্রাপ্তি এইসব শুনলে সেই বা মেনে নেবে কি করে? আরিয়াকে আমি ভালোবাসি, কিন্তু প্রাপ্তি আমার জীবনের সব। একটা প্রবাদ প্রচলিত আছে, গাছ তার পরিচয় কি? গাছ তখন বলে আমার ফলই আমার পরিচয় বহন করে। আরিয়াও আজ তাই প্রমাণ করে দিচ্ছে। ছোটবেলা থেকে আমার ভালোবাসা তাকে নাড়াতে পারিনি। নরনের কয়েকদিনের ভালোবাসা যেন পাথর গলে নরম তুলো হয়ে গেছে, লোহা গলে তরল পদার্থ তৈরি হয়েছে। আমাকে বিশ্বাস না করে নরনের বলা কথাগুলোই তার কাছে সব হয়ে গেল। আমার ভালোবাসার মাঝে কি এতটাই খোঁজ ছিল? আমার ভালোবাসা এতটাই তুচ্ছ? আর ভাবতে পারছি না। কলিজাটা যেন আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই আগুন কি থামানো যাবে? আয়ানকে এইভাবে চুপ থাকতে দেখে, বাবাই, তুমি কিছু বলছো না কেন? মা তো চলে যাচ্ছে। আয়ান মুখ থেকে হাত নামিয়ে, তুমি কি চাও? তোমার বাবার ভালোবাসা, নাকি দুদিনের জন্য আসে এক আন্টির স্নেহ? আরিয়া, তুমি তোমার বাবাকে বিশ্বাস না করে আন্টিটা যা বললো তাই মেনে নিলে? বাবাই, নয়না আন্টি যদি আমার মা না হয় তাহলে কই আমার মা তো আমায় একটা বার দেখতে এলো না। নয়না আন্টি তো এলো, মাই তো আমার কাছে থাকবে, তাই না? আয়ান নয়নার দিকে তাকিয়ে, আমার মেয়েটাকে তুই ওইসব কি কথা বুঝিয়েছিস? ও ছোট বাচ্চা নয় না, এত কিছু সহ্য করার ক্ষমতা ওর নেই। তুই যদি আরিয়াকে চাষ নিয়ে যায়, কিন্তু উল্টোপাল্টা কথার ব্রেন ওয়াশ করিস না। আরিয়া চুপ করে আছে। নয়না আয়ানের কথায় আর কিছু না বলে রাতেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আয়ান রাফিকে নিয়ে প্রাপ্তিদের বাড়িতে এসেছে ওদের সাথে দেখা করার জন্য। আয়ানকে দেখে প্রাপ্তির যেন নিঃশ্বাস ফিরে পেল। পারভিন বেগম মাহবুবকে খবর দিয়েছে আজকেই বিয়ের কথা বলবে আয়ানকে। আয়ান দেশে ছিল না বলে মাহবুব আর তাদের বাড়ি যায়নি। আয়ান যখন নিজে থেকে এই বাড়িতে এসেছে, তাহলে তো এই সুযোগ হাতছাড়া করা যায় না। পারভিন বেগম আয়ানের সাথে কিছুক্ষণ কথা বলল। চেন্নাই গিয়ে সে কী করেছে না করেছে এইসব নিয়েও কথা হলো। আয়ান রাফিকে পারভিন বেগমের সাথে বসিয়ে ওয়াশরুমে যাব বলে উঠে করিডোরে এসে কাজের মেয়েটাকে দেখে প্রাপ্তি রুমের কথা জিজ্ঞেস করতেই সে দেখিয়ে দিল। প্রাপ্তিও রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখে
আয়ান সামনে দাঁড়িয়ে পলকিন চোখে তাকিয়ে আছে দুজনে। আয়ান আস্তে আস্তে প্রাপ্তির সামনে এসে প্রাপ্তির পেছন থেকে হাত নিয়ে প্রাপ্তির চুলের ক্লিপটা খুলে চুলগুলো ছেড়ে দিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। আয়ানের যেন এতদিনে প্রাণ ফিরে পেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রাপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকটা সময় দুজনে এভাবে থেকে প্রাপ্তি মাথা উঠিয়ে, এই যে মশাই, এতদিন মনে পড়ে না আপনার এই বউকে? আয়ান খাটের কিনারায় বসে প্রাপ্তিকে পায়ের উপর বসিয়ে, আয়ানের এই নিঃশ্বাস যতদিন চলবে ততদিন তার প্রাপ্তির নামটাও তার নিঃশ্বাসের সাথে প্রসারিত হবে। আয়ান আবার উচ্চস্বরে বলতে লাগলো, সূর্য যতদিন দিবে আলো, চাঁদ যতদিন অন্ধকারে হারিয়ে নিজেকে স্পষ্ট করে পৃথিবীকে আলো দিয়ে যায়, প্রতিটি রাতকে হারিয়ে দিন, দিনকে হারিয়ে রাত। আয়ান বেঁচে আছে যতকাল, প্রাপ্তি তার মনে থাকবে চিরকাল। প্রাপ্তি নিজের চেহারায় আশ্চর্যের ভাব ফুটিয়ে তোলে। ডাক্তার সাহেব, আপনি কবি হলেন কবে? কথাটা বলেই প্রাপ্তি খিলখিল করে হাসতে লাগলো। আর সেই হাসি আয়ান মন্ত্রমুগ্ধের মতো নিজের মাঝে খেয়াল করে। বুকের ভেতরটা যেন ধূপধাপ শব্দ ওঠানামা করছে। প্রাপ্তি কি সেটা বোঝে না কতটা ভালোবাসি আমি ওকে? প্রাপ্তি আয়ানের কোল থেকে উঠে, তুমি এইখানে আছো, মা জানে? না। তাহলে চলো, কেউ দেখলে খারাপ ভাববে। প্রাপ্তি, আমি তোমার স্বামী। আমার যখন খুশি আমি আমার বউর কাছে আসবো, তাতে কার কি? প্রাপ্তি আয়ানকে আস্তে করে কথা বললে, এইবার চলো, তোমার বাড়ি গেলে যা ইচ্ছে করো। এখন এইখানে এভাবে আমার ভালো লাগছে না। কথাটা মাথায় থাকে যেন। আমার বাড়ি গেলে আমি যা ইচ্ছে করবো, আর তুমি চুপ করে থাকবা, ওকে? পারভিন বেগম মাহবুবের সাথে কথা বলেন আজকে বিয়ের তারিখ ফেলার জন্য। দরকার প্রয়োজনে আয়ানের মায়ের কাছে যাবেন তিনি। আয়ান এসে বসতেই মাহবুবকে সালাম দিয়ে, কেমন আছেন? জি ভালো ডাক্তার সাহেব, আমার বোনের বাড়িতে, ভাবতেই অবাক লাগছে। মামা, আপনি ভুল বললেন। আপনারা যেহেতু মেয়ের পরিবার, আপনাদের কাছে তো আসতেই হবে। সবচেয়ে বড় কথা কি জানেন? এই যোগে যার ঘরে লক্ষ্মী মন্তর একটা মেয়ে আছে, সে এখন বড় লোক। আয়ানের সাথে রাফিও একমত জানিয়ে হাসল। মাহবুব বিয়ের কথা তুললেই আয়ান গম্ভীর হয়ে বলে, আমি যে এখানে বিয়ের কথা বলতে আসিনি, আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে। পারভিন বেগম মুখে বিষণ্ণতার রেখা ফুটিয়ে, তাহলে প্রাপ্তিকে তুমি বিয়ে করবে না? আমি কিন্তু তা বলিনি। আমি বলেছি আপনাদের সাথে আমি বিয়ের কথা আজ বলতে পারছি না। আপনারা কাল আমার বাড়িতে যাবেন, আমার মাকে বলবেন, আমার মা যা বলে তাই হবে। আসলে পৃথিবীতে আমার মা ছাড়া এখন আপন বলতে কেউই নেই। তবে হ্যাঁ, ডাক্তার হওয়ার পর অনেকে আপনজন সেজে আসে, কিন্তু সে মানুষগুলোকে আমার মোটেও ভালো লাগে না। কথাটা বলে আয়ান দাঁড়িয়ে পড়ল, সাথে মাহবুব আর পারভিন বেগমও। আয়ান আবার বলল, আপনারা চাইলে কাল আমার বাড়িতে গিয়ে আমার মায়ের সামনে প্রস্তাব দেবেন। আমার মা যদি বলে বউ আমি এক্ষুনি চাই, আমি আয়ান সাথে সাথে বউ ঘরে তুলে নেব। কথাটা বলে আয়ান প্রাপ্তির চোখে চোখ পড়তেই, ভালো থেকো। আমি এইভাবে বলতে চাইনি, কিন্তু এটা একমাত্র সুযোগ তোমার মাকে আমার মায়ের কাছে পাঠিয়ে ক্ষমা চাওয়ানোর। আমি তো বিয়ের কথা মাকে সেদিনই বলেছি, এখন শুধু তোমার বউ হওয়ার অপেক্ষা। তবে তোমার মা যে ভুলটা নিজের পেছনে ঘটেছে সেটা চোখের সামনে নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। পরের দিন প্রাপ্তিদের বাড়ির কেউ আয়ানদের বাড়ি যায়নি। পারভিন বেগম অনেক ভেবেচিন্তে 2 দিন পর মাহবুবকে নিয়ে গেলেন আয়ানদের বাড়িতে। বিশাল বাড়ি থেকে প্রাপ্তির মা একটু অবাকই হলো। তিনি যা ভেবেছিলেন তার থেকেও বেশি। পারভিন বেগম গাড়ি থেকে নেমে গেটের সামনেই দাঁড়িয়েই ছিলেন কিছুক্ষণ। দারোয়ান গেট খুলে দিতেই বাড়িতে ঢুকে গেলেন। শিরিনের শরীর আগের থেকে এখন একটু উন্নতি হয়েছে। আরিয়া শিরিনের কাছে বারবার সরি বলে নিয়েছে আয়ানের কথাই, কিন্তু শিরিন উল্টো আরিয়াকে আদর করে নিজের ভালোবাসাকে উজাড় করে দিয়েছে। আয়ান আরিয়ার কাছে নয়নার সব কথা মিথ্যা প্রমাণ করে প্রাপ্তির মেয়ে বলেই বিশ্বাস জুগিয়েছে। আয়ান আজ তাড়াতাড়ি হসপিটালে চলে গেল, কখন ফিরবে তাও বলে যায়নি। নীলিমা বেগম ড্রয়িং রুমে বসে পেপারে চোখ বোলাচ্ছেন। পাশেই আরিয়া বসে বসে খেলছে।
নীলিমা বেগম আরিয়াকে চোখে চোখে রাখার জন্যই ড্রয়িং রুমে বসে সময় কাটানো। আসতে পারি? আওয়াজটা কানে আসতেই নীলিমা বেগম সামনের দিকে তাকালেন। জি আসুন। কথাটা বলে নীলিমা বেগম পেপারে আবার চোখ পড়াচ্ছে। তিনি ভালো করে না দেখেই পারভিন বেগমকে ভেতরে আসতে বললেন। ওপরের দিকে না তাকিয়ে আবার বললেন, ডাক্তার সাহেবের কাছে এসেছেন তাই তো? কিন্তু বাসায় নেই, আপনারা বসুন, হয়তো এখন আসতে পারে। আমরা ওনার মায়ের কাছে এসেছি, ওনাকে যদি একটু ডেকে দেন তাহলে খুব ভালো হয়। পারভিন বেগম এতক্ষণ নীলিমা বেগমের দিকেই বিস্ময়কর চোখে তাকিয়েছিলেন। মাহবুব কথাটা বলতেই পারভিন বেগম আস্তে করে বলল, ইনি আয়ানের মা। আমি ওর মা। আর কোনো কথার জবাব দিলেন না তিনি। চুপ হয়ে তাকিয়ে নীরব আর স্থির হয়েছিলেন। কিছুক্ষণ নীরব থেকে নিজেকে সংযত করে, আপনি? হ্যাঁ আমি। বসেন। আপনাকে আমার মতো গরিবের দরজায় দেখে খুব ভালো লাগছে, নিজের মনের ভিতরে প্রশান্তি অনুভব হচ্ছে। পারভিন বেগম লজ্জিত ভাব নিয়ে নীলিমা বেগমের সামনে বসলেন। আরিয়া উঠে এসে দাদির পাশে দাঁড়িয়ে কানের কাছে এসে বলল, দাদি তুমি কি চেনো ওদের? নীলিমা বেগম ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে, দাদু ভাই আমি চিনি। শিরিন, আই শিরিন। শিরিনকে ডাকতে শিরিন হাত আঁচলে মুছতে মুছতে এগিয়ে, খালা তোমার কিছু লাগবে? পারভিন বেগমকে দেখে সালাম দিয়ে নীলিমা বেগমের দিকে তাকাতেই, ওনাদের নাস্তা দে, আর হ্যাঁ দুপুরের খাওয়ারও ব্যবস্থা কর। শিরিন মাথা নাড়িয়ে চলে গেল। নীলিমা বেগম বলল, তারপরেই গরিবের বাড়ির কথা কিভাবে মনে পড়লো? পারভিন বেগম করুণার গলায় বললেন, আমাকে আপনি লজ্জা দিবেন না বোন। আপনি একদিন আমার কাছে ছুটে গিয়েছিলেন এক দয়াময়ী মা হয়ে, যে ছেলের কষ্ট সহ্য করতে না পেরে আমার দরজায় দাঁড়িয়েছিল। আর আজ আমিও এসেছি আমার মেয়ের জন্য, যে অন্যায় আর যে ভুল আমি করেছিলাম সেটা শুধরাতে। দিবেন আমাকে শুধরাতে? কথাটা বলে পারভিন বেগম অঝরে কাঁদছেন। নীলিমা বেগম গম্ভীর হয়ে কথাগুলো শুনছিলেন। কিছুক্ষণ চুপ থেকে, পারবেন আমার পা দুটো আপনি ফিরিয়ে দিতে? পারভিন বেগম আচমকা কথাটা শুনেই সোজা হয়ে বসে। মানে? আমি কয়েকটা বছর থেকে যে বন্দি জীবন কাটাচ্ছি, পারবেন ফিরিয়ে দিতে? পারবেন না। নীলিমা বেগম তার ছেলের হাসি ফুটিয়ে, তবে আমি চাই না আপনার করা ভুলের জন্য আমার ছেলেটার আবারও জীবন নষ্ট হোক। আমি জানি আপনি এখানে কেন এসেছেন। আপনি বিয়ের আয়োজন করুন, আমার ছেলের বউকে আমি সসম্মানে দিয়েই বাড়িতে নিয়ে যাই। পারভিন বেগম যেন স্বস্তি খুঁজে পেলেন। নীলিমা বেগমের হাত টেনে নিজের হাতের সাথে চেপে ধরে। আপনি মহান মা, আপনি এই জগতের শ্রেষ্ঠ মা, যে নিজের সন্তানের জন্য সব করতে পারে। শিরিন নাস্তা নিয়ে এলো, হাসি মুখে আপ্যায়ন করছে সে। পারভিন বেগম আরিয়াকে ডেকে কাছে নিয়ে করে বসালেন। নীলিমা বেগম হয়তো পারতেন নিজের উপর অভিশপ্ত জীবনের প্রতিশোধ নিতে, হয়তো এটাই ছিল সেই সুযোগ। কিন্তু না, কুকুর কামড় দিলে কখনো কি কুকুরকে কামড়ানো যায়? যদি যায় তাহলে মানুষ আর কুকুরের ভেদাভেদ থাকতো না। অহংকার জীবনে কখনো সুখ আনতে পারে না। আমার হয়তো দুটো পা অচল, কিন্তু আমি সুখী ছিলাম। আমার ছেলের ভালোবাসায় আমি পরিপূর্ণ রেখেছি। আমার ছেলে আজ পর্যন্ত আমায় বুঝতে দেয়নি আমার দুটো পা নেই। এর চেয়ে ভালো থাকা আর কি হতে পারে? নয়না আজ 2 দিন থেকে বাইরে যায় না। ব্যাপারটা আশেক সাহেবের কাছে মোটেও বোধগম্য নয়। যে মেয়ে সারাটা দিন বাইরে নাচিয়ে বেড়ায়, সেই মেয়ে কিনা ঘরে। হঠাৎ পুরনো স্মৃতি মাথায় নাড়া দিতেই, ইয়াসমিন, ইয়াসমিন কোথায় গেলে? ইয়াসমিন বেগম সাড়া না দিয়ে একেবারে সামনে এসে দাঁড়ালেন। এতক্ষণ যে ডাকলাম শুনতে পাও নাই? তিনি তখনও চুপ করে আছেন। তোমার মেয়ে কই? নিজের রুমে। কেন হঠাৎ মেয়ের জন্য এত দরদ উতলায় উঠলো কেন? না উঠলে যে ক্ষতি তো আমারই হবে। তোমার মেয়ে যে 2 দিন থেকে ঘরে, আমার তো তেমন সুবিধার মনে হচ্ছে না ব্যাপারটা। আবার কোনো অঘটন ঘটিয়ে এসেছে?
তুমি মেয়েটাকে সহ্য করতে পারো না, এইটা ঠিক। তাই বলে নিজের মেয়েকে এইসব বলতে তোমার লজ্জা লাগে না? তুমি বাবা হয়ে নিজের মেয়েকে, ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে। আশিক সাহেব ঝাঁঝালো গলায় বলল, সম্মান তো যায় আমার, বাইরে যেতে তো হয় আমাকে, লোকের কথা শুনতে তো হয় আমাকে, তাই আমাকেই বলতে হবে। যাও তো যাও, মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো আবার কিছু ঘটিয়েছে কিনা। ইয়াসমিন বেগম আর কিছু বললেন না, চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রাপ্তি আর আয়ানের বিয়ে কিছুক্ষণ আগে সম্পূর্ণ হলো। পারভিন বেগম মেয়েকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভেতরে ভেতরে কষ্ট পেলেও মনকে সান্ত্বনা দিয়েছেন নিজের ভুলগুলোকে শুধরাতে পেরে। যার ঘরে প্রাপ্তিকে দেওয়া হচ্ছে মানুষটাই যে আলাদা। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস তার কাছে প্রাপ্তি। প্রাপ্তি পারভিন বেগমকে জড়িয়ে ধরে আছে। পারভিন বেগম নীরবে কেঁদে যাচ্ছেন। এই ফাঁকে অনেকে আরিয়াকে নিয়ে অনেক কথাই বলছে। অনেকে তো পারভিন বেগমকে সরাসরি জিজ্ঞেস করেছে, বড়লোক ডাক্তার পেয়ে মেয়ের বিয়ে দিচ্ছ, কিন্তু এই কথাটা ভাবলা না মেয়ের জামাইয়ের আগে বউয়ের ঘরে মেয়েও আছে? তবে এই নিয়ে পারভিন বেগম কোনো কথাই বললে না। সমাজের মানুষগুলোই এই রকম, একটু কিছু শুনলে হাজারটা কথা বানিয়ে বসে থাকবে না জেনে শুনে। প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে, অনেক ধৈর্য ধরেছিস, আজ তোর ধৈর্যের ফল আল্লাহ তোকে অল্প সময় দিয়েছেন। প্রাপ্তি কান্না করেই যাচ্ছে, কিছুই বলছে না। আয়ান স্থির হয়ে রাফির সাথে দাঁড়িয়ে আছে। আয়ান সুমনাকে চোখ দিয়ে ইশারা দিতেই সুমনা গিয়ে প্রাপ্তির কাঁধ জড়িয়ে ধরে। প্রাপ্তি, সব মেয়েকেই যেতে হয় নিজের সব কিছু ছেড়ে। আল্লাহ মেয়েদের সম্মান এতটাই উঁচু স্থান দিয়েছেন যে সবখানে তাদের অধিকার। তুমি পর কোনো বাড়িতে যাচ্ছ না, এক মাকে ছেড়ে গিয়ে তুমি অন্য একটা মা পাচ্ছ, স্যারের মতো স্বামী পাচ্ছ, আরিয়ার মতো একটা মেয়ে পাচ্ছ, তাহলে কেন কাঁদছ? প্রাপ্তি কোনো কথাই বলছে না, কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠেছে। পারভিন বেগম নিজে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে আয়ানের হাত ধরে, আজ তোমাকে আমার কিছুই বলার নাই, কারণ আমার থেকে কেউ যদি আমার মেয়েটাকে ভালোবাসে সেটা হলো তুমি। কথাটা বলেই ঘরের ভিতরে চলে গেলেন। মাহবুব সবাইকে বিদায় দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নীলিমা বেগম ড্রয়িং রুমে বসে আছে প্রাপ্তিকে নিজের ঘরে তুলবেন বলে। শিরিন মিষ্টির প্লেট এনে টেবিলের উপর রেখে, খালা, এবার তো কিছু খেয়ে নাও, ছেলের বউ আসছে, সে অনেক খাওয়ারও খাচ্ছ না। তুমি অসুস্থ হলে আয়ান ভাইয়া আমার খবর করে ছাড়বে। নীলিমা বেগম হাসতে হাসতে বলল, আমি এখন এত সহজে অসুস্থ হচ্ছি না, আমার ওষুধ ঘরে নিয়ে আসছে আমার ছেলে। এখন আমার কিছু হলে আমার ওষুধ আছে না। আচ্ছা ঠিক আছে, ওষুধ হলে খেও। বাহিরে গাড়ির হর্ন শুনে এত, আমার ওষুধ এসে গেছে, আমাকে একটু নিয়ে চল না শিরিন, আমি দরজায় দাঁড়িয়ে আমার মেয়েকে হাতে ধরে ঘরে তুলবো। শিরিন নীলিমা বেগমকে নিয়ে দরজার সামনে গেল। শোভনা প্রাপ্তিকে নিয়ে এসে, আন্টি আপনি বসে আছেন আমাদের জন্য? নীলিমা বেগম প্রাপ্তির দিকে তাকিয়ে, আজ আমার ঘরে লক্ষ্মী এসেছে, আমি কিনা অপেক্ষা করে পারি? প্রাপ্তি সুমনার হাত ছেড়ে দিয়ে নীলিমা বেগমকে সালাম করে প্রাপ্তি নীলিমা বেগমকে নিয়েই ঘরে ঢুকলো। আয়ান সেটা দেখে, রাফি, জীবনে আমি অনেক ভুল করেছি, তবে আজ থেকে হয়তো আর ভুল হবে না, কারণ ভুল ধরার বা শুধরে মানুষ এসে গেছে। সব ধকল কাটিয়ে প্রাপ্তি আর আয়ানকে রুমে দেওয়া হলো। আয়ান রুমে যাওয়ার পর আরিয়া বায়না ধরেছে আজ বাবাই আর মায়ের সাথেই ঘুমাবে। নীলিমা বেগম আর সুমনা রাজি হয়নি। সুমনা আরিয়াকে আদর করে, না মা, আজ তুমি আমার সাথেই ঘুমাবে। আরিয়া কারোর কোনো কথাই শুনল না। গিয়ে আয়ানের দরজা ধাক্কাতেই আয়ান দরজা খুলে একটু অবাক হলো। নিচে হাঁটু গেড়ে বসে, কি হচ্ছে মা? আরিয়া কিছু না বলেই পাশ কেটে রুমে গিয়ে প্রাপ্তিকে না দেখে, বাবাই মা কোথায়? আয়ান এগিয়ে এসে আরিয়াকে করে নিয়ে, তোমার মা ফ্রেশ হচ্ছে। কথাটা শেষ করতেই সুমনা এসে, স্যার আরিয়া কি আমার কাছে দিন? না, আমি যাব না, আমি বাবাইয়ের সাথে ঘুমাবো।
আয়ান সুমনাকে চোখ দিয়ে ইশারা করলো কিছু না বলতে। প্রাপ্তি এসে আরিয়া আর সুমনাকে দেখে, কি ব্যাপার, আমার মামুনির ঘুম আসেনি? আমি তোমাদের সাথে ঘুমাবো মা। ঠিক আছে, আমার লক্ষ্মী মেয়েটা আমার সাথে ঘুমাবে। কিন্তু প্রাপ্তি, আজকে রাতটা ও আমার কাছেই থাকুক। সুমনা, সমস্যা নেই, আমাদের সাথেই ঘুমাক, তুমি যাও। জি স্যার। আরিয়াকে নিয়ে এসে আয়ান খাটের ওপর বসে আরিয়াকে শুয়ে এবার ঘুমাও মামনি। প্রাপ্তি এসে অন্য পাশে বসে। আজ আরিয়ার সাথে আমরা অনেক গল্প করব, কি বলো তুমি? ঠিক বলেছ। আরিয়া মা এসে গেছে, এখন থেকে আরিয়া প্রতি রাতেই গল্প শুনবে তার মায়ের কাছ থেকে। রাত 2টো, আরিয়া ঘুমিয়ে গেছে। প্রাপ্তি উঠে লাইট বন্ধ করে পেছনে ফিরেই ভয় পেয়ে গেল। চিৎকার দিতেই আয়ান মুখ চেপে ধরে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি এভাবে কেউ ভয় দেখায়? আমি অন্ধকার ভয় পাই, এটা তুমি ভালো করে জানো। সরি। কিছুক্ষণ চুপ থেকে ছাদে যাবে? আয়ানের কথা শুনে প্রাপ্তি ফিসফিস করে। এত রাতে? প্রাপ্তি আর কিছুই বলল না। এরই মাঝে আয়ান তাকে কোলে উঠিয়ে নিল। প্রাপ্তির পুরোটা শরীর ঠান্ডা হয়ে আসছে। অন্ধকারে আবছা আলোয় আয়ানকে অস্পষ্ট দেখা যাচ্ছে। আয়ান প্রাপ্তিকে কোলে নিয়ে ছাদে উঠে এলো। প্রাপ্তিকে নামিয়ে দিয়ে চোখ দিয়ে উপরের দিকে তাকাতে ইশারা করল। পূর্ণিমা চাঁদের আলোয় চারিদিকে ঝলমল করছে, আর সেই আলো আয়ান প্রাপ্তিকে মুগ্ধ চোখে দেখছে, আর প্রাপ্তি চাঁদ দেখছে। হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছে। আয়ান প্রাপ্তিকে কাছে টেনে এনে চুলগুলো খুলে দিয়ে, পরীকে বাধা চুলে মানায় না, পরীকে মুক্ত স্বাধীনতা দিতে হয়। প্রাপ্তি কানের কাছে চুলগুলো গুজে নিয়ে ফিসফিস করে বলল, প্রাপ্তি এতটা ভালোবাসো কেন আমায়? আমার কপালে সইবে তো এত সুখ? সারাটা জীবন আমি বুকের মাথা রেখে ঘুমাতে পারবো তো? জানো, আমার খুব ভয় হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে যদি কোনো কারণে হারিয়ে ফেলি। এরই মাঝে কালো মেঘে চাঁদ ঢেকে গেছে। আয়ান প্রাপ্তিকে বুকের সাথে মিশিয়ে, কেন ভাবছো এসব উদ্ভট কথাবার্তা কখনো বলবে না। আয়ান তোমার, সারা জীবন তোমারই থাকবে। প্রাপ্তি কোনো কথাই বলছে না। আয়ানের বুকে মুখ গুজে পড়ে আছে। আয়ান নিজের থুতনিটা প্রাপ্তির মাথার উপর রেখে, প্রাপ্তি, আজ তোমার অনেক খারাপ লাগছে তাই না? খুব রাগ হচ্ছে? কথাটা শুনে প্রাপ্তি নাকামি করে, কেন? এই যে আজকের রাতটা হয়তো আমাদের অন্যভাবে কাটাতে পারতাম, কিন্তু আরিয়ার কারণে তা আর হয়নি। হয়তো আজকের রাতটা নিয়ে তোমার আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কতটা দিন পর আমরা একে অপরকে এইভাবে কাছে পেয়েছে, কিন্তু আয়ানকে আর বলার সুযোগ না দিয়ে ঠোঁটে আঙুল দিয়ে, ও শুধু তোমারই মেয়ে, আমার কিছু হয় না? বলো, আমার কিছু হয় না? আয়ান নিস্তব্ধ। কথাটা বলা ঠিক হয়নি প্রাপ্তিকে। প্রাপ্তির হয়তোবা খারাপ লেগেছে আয়ানকে চুপ থাকতে দেখে। আমি ওকে পেটে ধরিনি ঠিক, তাই বলে আমি ওর মা নই। কি হলো, তুমি চুপ করে আছো কেন? সরি, আসলে আমি ওইভাবে কিছু বলতে চাইনি। ডাক্তার সাহেব, তাহলে আপনি কি বলতে চাইছেন? আয়ান প্রাপ্তির কপালে ভালোবাসার পরশ দিয়ে, আজ রাত কোনো অভিমান নয়, চলো ওই পাশটায় গিয়ে বসে। প্রাপ্তি কথাটা শুনে বিস্মিত হয়ে, মানে সারা রাত এখানে কাটিয়ে দেবো নাকি? আরিয়া রুমে একা আছে, চলো কাল এসে বসা যাবে। আয়ান ভাবলো প্রাপ্তি ঠিক বলেছে। আরিয়া ঘরে একা আছে। দুজনেই রুমে এসে দেখে লাইট জ্বলছে, কিন্তু আরিয়া নেই। আয়ান আর প্রাপ্তি দুজনের দিকে তাকিয়ে আয়ান রুম থেকে বের হতেই ফোনটা বেজে উঠল। আয়ান কাছে এসে ফোন হাতে নিয়ে, রাফি। কিরে, ছাদ থেকে তাহলে নেমে আসলি? রাফি তুই? আমি আরিয়াকে নিয়ে এসেছি। তোরা ছাদে যাওয়ার কিছুক্ষণ পরে আরিয়া উঠে বাবাই বলে ডাকছিল, পরে আমি গিয়ে নিয়ে আসলাম। এখন ঘুমাচ্ছে। তোরা বাসর রাতের সময়টা আর ব্যয় করিস না। কথাটা বলে রাফি ফোন রেখে দিল। প্রাপ্তির দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে, তোমার মেয়ে রাফির কাছে? প্রাপ্তি কথাটা শুনে নিজের দিকে তাকিয়ে আছে। আয়ান লাইটটা বন্ধ করে দিয়ে প্রাপ্তির কাছে এসে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিল। দুজনে ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো
অন্য এক ভালোবাসার জগতে। 2 দিন পেরিয়ে গেল। প্রাপ্তি নিজের সংসারটাকে গুছিয়ে নিয়েছে। আয়ান বেশি অসুবিধা না হলে হসপিটালে যায় না। প্রাপ্তি আসার পর থেকে যেন আয়ান বাড়িতেই সময় কাটায় বেশি। আরিয়াও মাকে পেয়ে আস্তে আস্তে নয়নাকে পুরোপুরিভাবেই ভুলে যাচ্ছে। নয়নার কথাগুলো আরিয়ার কাছে এখন মিথ্যায় মনে হয়। সারাক্ষণ প্রাপ্তির পিছন পিছন লেগে থাকে সে। মাকে যেন সে চোখে হারায়। আজ সকালবেলা নয়না আবার এসেছে আয়ানের বাড়িতে। প্রাপ্তি আরিয়াকে কোলে নিয়ে আরিয়ানকে হসপিটালে যাওয়ার জন্য বিদায় দিয়ে গেটের সামনে থেকে ঘরের ভিতরে আসার জন্য পা বাড়াতেই পেছন থেকে নয়নার ডাক শুনে ফিরে তাকিয়ে। আরে আপু, আপনি? নয়নাকে দেখে আরিয়া যেন নিজেকে গুটিয়ে নিতে চাইছে। শক্ত করে প্রাপ্তির গলা জড়িয়ে কাঁধের উপর মাথা রেখে চোখ বন্ধ করে আছে। হ্যাঁ আমি। আমাদের বিয়েতে কেন আসেননি? প্রাপ্তির কথা শুনে নয়না বুঝেছে আয়ান প্রাপ্তিকে কিছুই বলেনি। একটু ব্যস্ত ছিলাম। আয়ান কোথায়? এক্ষুনি তো বেরিয়ে গেল। আমরা মামে বিদায় দিয়ে যাচ্ছিলাম। আসেন আপু, ভিতরে আসুন। প্রাপ্তি আরিয়ার ব্যাপারটা চোখ থেকে এড়ালো না। নয়নাকে বসিয়ে চা নিয়ে আসার নাম করে রান্নাঘরে গিয়ে, আরিয়া মাথা উঠাও। আরিয়া নিভু নিভু চোখ করে তাকিয়ে। তোমার বাবার কাছে এসেছে, কিন্তু ওনাকে দেখে ভয় পাচ্ছ কেন? আরিয়া কিছু বলল না। প্রাপ্তি এই নিয়ে আরিয়াকে আর কিছুই বলেনি। নয়না অনেকক্ষণ প্রাপ্তির সাথে সময় কাটিয়ে, প্রাপ্তি একটা কথা বলবো। জি আপু, বলেন। নয়না স্বাভাবিকভাবেই বলল, আয়ান আর আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সে তোমায় বলেছে? আপু, আপনারা একে অপরের বন্ধু। ঘনিষ্ঠ না হলে কি আয়ান এত বড় একটা কাজ করে? আরিয়াকে নীলিমা বেগমের কাছে পাঠিয়ে দিয়ে, আপনার মেয়েও সমাজে স্বীকৃতি দিয়েছে। সচরাচর এটা কেউই করে না আপু। প্রাপ্তি, আমি তোমাকে তা বলিনি। ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু অনেক কিছুই বোঝাতে পারে। নিজের স্বার্থেও অনেকে মহৎ কাজ করে বেড়ায়। সবাই স্বার্থে কাজ করে কি না সেটা আমার জানার প্রয়োজন বোধ করি না, কিন্তু আমার আয়ান কখনো নিজের স্বার্থ দেখে না। যাই হোক আপু, আপনি আমাকে কি বলতে চাইছেন সেইটুকুই বলুন। আমার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদম পছন্দ না। নয়না খানিকটা সময় নিয়ে তারপর বলল, আয়ান আমার সুযোগ নিয়ে ব্যবহার করেছে। ও আমাকে বলেছে আমার সন্তানের বাবা হবে। এটা বলে সে আমার সাথে রাতের পর রাত একসাথে থেকেছে। প্রাপ্তি কথাটা শুনে সমস্ত রাগ যেন মাথায় চেপে বসেছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে নয়নার গালে কষিয়ে একটা থাপ্পড় দিয়ে, সাহস কি করে হয় আপনার আমার সামনে বসে আমার স্বামীকে নিয়ে খারাপ মন্তব্য করার? আপনি কি ভেবেছেন আপনি এসব বলবেন আর আমি এসব বিশ্বাস করে আমার স্বামীকে ভুল বুঝিয়ে আমি ওকে ছেড়ে চলে যাব, আর আপনি আমার জায়গাটা দখল করে নেবেন? আপু, আপনার এসব সিনেমা মার্কা বুদ্ধি দেখে আমার খুব হাসি পাচ্ছে। আপনি যাই করেন না কেন, আমি আমার স্বামীকে অবিশ্বাস করি না, বুঝেছেন? আপনি যান। আপনাকে আমি আমার বাড়িতে যেন আর কখনো না দেখি, এবং এই আরিয়ানের আশেপাশেও না। নয়না কিছু বলতে যাবে তার আগেই প্রাপ্তি থামিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, থাপ্পড়টা আমি মারতে চাইনি আপু। কোনো স্ত্রী তার স্বামীর নামে এমন অপবাদ কখনো সহ্য করবে না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপু। বিশ্বাস করেন, আমি ওকে হারাতে পারবো না। অনেক কষ্টে আমি তাকে পেয়েছি। আপনি আপনার স্বামীর সংসার নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। শুধু শুধু কেন আরিয়ার জীবনটাও নষ্ট করতে চাইছেন? অনেক রাতে আয়ান বাড়ি ফিরে এলো। প্রাপ্তি অভিমান করে আগে গিয়ে শুয়ে পড়ল। আয়ান ফ্রেশ হয়ে এসে প্রাপ্তির পাশে বসে, তোমার মা আজ হসপিটালে এসছে, শরীর ভালো নেই ওনার। একবার কি ওই বাড়িতে ঘুরে আসতেই তো পারো। প্রাপ্তি আয়ানের দিকে ঘুরে শুয়ে, কেন? নয়না আপুকে এ বাড়িতে কয়েকদিন এনে রাখার জন্য। আয়ান প্রাপ্তির কথা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে, কি বলতে বকে যাচ্ছ? কি হচ্ছে তোমার? কিচ্ছু হয়নি। আমি কাল সকালে আরিয়াকে নিয়ে মায়ের কাছে চলে যাব, গিয়ে কয়েকটা দিন থেকে আসব। থেকে আসবে মানে? আমি বলেছি ঘুরে আসতে। তুমি কি ওইখানে থাকলে আমি তোমার ছাড়া কিভাবে থাকবো? প্রাপ্তি মুখ বাঁকিয়ে, ওই যে বললাম নয়না আপুকে নিয়ে থাকবে। প্রাপ্তি,
আমার কথাটা শুনতে ভালো লাগছে না। খালি বাড়িতে গেলে তোমার মায়ের সাথে দেখা করে চলে আসবে, এটা আমার শেষ কথা। এখন উঠো, খেতে দাও। প্রাপ্তি উঠে গিয়ে দেখে শিরিন আগেই টেবিলে খাবার দিয়েছে। শিরিন আপু, তুমি ঘুমাওনি? না, ভাইয়া আসছে, তাই ভাবলাম খাবারটা দিয়ে যাই। আয়ান এসে শিরিনকে দেখে, কিরে তুই এবার উঠে আসতে গেলি কেন? প্রাপ্তি দিতে পারতো। শিরিন কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। প্রাপ্তি আয়ানের দিকে তাকিয়ে, তুমি খাও, আমি মায়ের ঘর থেকে আসছি। প্রাপ্তি নীলিমা বেগমের ঘরের দিকে যেতেই, ভাইয়া আমার একটা কথা ছিল। আয়ান অবাক হলো শিরিনের কথা শুনে, কারণ শিরিন মুখ ফুটে কিছুই বলে না, কিন্তু আজ নিজ থেকেই বলছে। আয়ান খেতে খেতে বলল, বল, এখানে অনুমতি নেওয়ার কি আছে? তোকে আমি আমার বোনের চোখে দেখি, বল কি বলবি? কথাটা শুনে আয়ান বিষম খেয়ে পানির গ্লাস টেনে নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে সব পানি খেয়ে নিল। তারপর শিরিনের দিকে তাকিয়ে, কখন দিয়েছে? কেন? আজকে, তবে ভাবির কোনো দোষ ছিল না। নয়না আপু তোমার নামে বানিয়ে বানিয়ে যেভাবে মিথ্যে বলা শুরু করেছিল, ভাবি সহ্য করতে পারেনি। একদম প্রতিবাদী স্ত্রী হয়ে যোগ্য জবাব দিয়েছিল। আয়ান চুপ করে বসে আছে, তার আর খেতে ইচ্ছে করছে না। খাবার রেখে হাত ধুয়ে, আরিয়া কোথায়? এ কি ভাইয়া, তুমি না খেয়ে উঠে গেলে? ভাবি এসে দেখলে তো বকাবকি করবে। তুই এগুলো সরিয়ে নে, তাহলেই হয়। আরে কি তোর সাথে ঘুমিয়েছে? অনেক আগেই ঘুমিয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল রাখিস। আমি রুমে গেলাম, সকালবেলায় মা আর আরিয়ার সাথে দেখা করে নিব। নয়নাকে ফোন দিয়ে ডেকেছে আয়ান। নয়না হসপিটাল এসে অপেক্ষা করছে আয়ানের জন্য। কিছুক্ষণ পর আয়ান নিজে এসে, কিরে কখন এলে? অনেকক্ষণ। কিন্তু তুই কেন ডেকেছিস আমাকে? আয়ান নয়নার সামনে বসে, তুই শুরু করেছিসটা কি? আমি আবার কি করলাম? তুই কিছু বুঝতেছিস না? তুই কাল প্রাপ্তিকে কি বলে এসছিস? তোর বউ তোকে নিয়ে অনেক অহংকার করে, অবশ্য আমার ভালো লেগেছে, কিন্তু এই অহংকার বেশি দিন টিকবে না। তোর এসব আজগুবি কথাবার্তা বাদ দে। তুই আমার সাথে মিথ্যা কথা কেন বললি? কি বলেছি আমি? তোর স্বামীর সন্তান সব আছে, তুই দেশের বাইরে চলে যাচ্ছিস, এসব মিথ্যা নয়? আমার ইচ্ছে, তোর কি? আমার কিছু না। তোকে শেষবারের মতো একটা কথা বলি, আমার আশেপাশে যেন তোকে আর না দেখি। তোর মতো মিথ্যাবাদীদের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। আমার মেয়ে আমার স্ত্রীর কাছে তো দূরের কথা, আমার নামও তুই মুখে আনবি না। আয়ান আর কিছু না বলে শান্ত হয়ে উঠে চলে গেল। নয়নাকে জোর করে কিছু বলা যাবে না, কারণ তার মেয়ে এখন আমার কলেজে। আমি আরিয়াকে ছাড়া থাকতেও পারবো না। তীক্ষ্ণতায় কথা বললে হয়তো আরিয়াকে আমি হারাতে হবে। বিয়ের একটা বছর কিভাবে যে পূর্ণ হয়ে গেল টেরই পায়নি দুজনে। আয়ান কাল বিকেলে একটা ইনভিটেশনের কার্ড পেয়েছে। হসপিটালের ঠিকানায় এসেছে কার্ডটা, আর সেখানে নিজেকে প্রধান অতিথি হিসেবে দেখে নিজের কাছে খুব ভালো লাগছে। অবশ্য ওই স্কুলটা অনেক বছর আগে গড়ে তোলার কথা ছিল। স্কুলের নাম করে সরকারের কাছ থেকে অনেক টাকাও নেওয়া হয়েছে, কিন্তু গ্রামের স্কুল পরিচালক কমিটির সভাপতি বারবার টাকাটা নিজের পকেটে ঢুকিয়েছে, গ্রামের মানুষদের নয় ছয় বুঝিয়ে। পরে কোনো একজন ব্যক্তি স্কুলটা নিজ দায়িত্ব নিয়ে করতে চাইছেন, আর তিনি আয়ানকে ইনভিটেশন কার্ড পাঠিয়েছে। অবশ্য নিজের কোনো নাম তিনি উল্লেখ করেনি কার্ডে। আয়ান মনে মনে ঠিক করলো সেই গ্রামে যাবে, স্কুলের জন্য কিছু ডোনেশন দেবেন এবং মহৎ সেই মানুষটাকেও একবার দেখে আসবেন। অবশ্য ওই গ্রামের মানুষগুলো আয়ানের অনেক কাছের মানুষ, কারণ ওই গ্রামে আয়ান তার মায়ের কোলে জন্ম নিয়েছে। সেই গ্রামের মানুষগুলোর জন্য কিছু করতে পারলেও আয়ানের ভালো লাগবে। প্রাপ্তি রুমে এসে আয়ানকে দেখে, তুমি এখন এলে হসপিটাল থেকে? কিছুক্ষণ। আমাকে ডাকলে না কেন? আয়ান হাতের কার্ডটা রেখে উঠে শার্ট খুলতে খুলতে বলল, দেখলাম আরিয়াকে পড়াচ্ছিলে, তাই আর বিরক্ত করিনি। কাল ওর স্কুলে একবার যেতে হবে, তুমি যাবে? না, কাল আমি অন্য জায়গায় যাব, ভাবছি সাথে তোমাকেও নিয়ে যাব। প্রাপ্তি আয়ানের হাতে তোয়ালে দিয়ে, কোথায় যাবে? কাল গেলেই বুঝতে পারবে। বিয়ের পর তোমাকে নিয়ে কোথাও যেতে পারিনি হসপিটালে ঝামেলার কারণে। আসলে ডাক্তারদের কোনো আলাদা জীবন নেই, কোনো শখ আহ্লাদ নেই। সারা বছর
রোগীর সেবা করো, আর জুন থেকে পান খসে পড়লে সব দোষ ডাক্তারদের। বিয়ের পর 2টা ঈদ গেল, পারেনি তোমাকে তেমন সময় দিতে। রাত বেরোতে যখন তখন হসপিটালে যেতে হয়। আমি জানি আমার উপর তোমার খুব রাগ হয়। মাঝরাতে যখন তোমাকে আমার বুকে ওপর থেকে ঠেকে তুলে তোমাকে একা রেখে চলে যায়, হয়তো ইচ্ছে করে তোমার এই জামাইটাকে অনেক বকা দিতে, কিন্তু ভালোবাসার খাতিরে তা পারো না। কথাটা শুনে প্রাপ্তি পেছন থেকে আয়ানকে জড়িয়ে ধরল। তা দেখে আয়ান মুচকি এসে প্রাপ্তির ডান হাতটা টেনে নিজের সামনে এনে বুকের সাথে জড়িয়ে। সরি তোমাকে এতটা কষ্ট দেওয়ার জন্য। বর্ষার মৌসুমে নদীতে যখন পানিতে টইটুম্বুর হয়ে থাকে, তেমনি প্রাপ্তির চোখ দুটোরও সেই অবস্থা। চোখ বন্ধ করলে ঝরে পড়বে সব। চুপ করে আমার দিকে তাকিয়ে থাকবে? কিছু বলতে ইচ্ছে করে না? আমার উপর তোমার রাগ দেখাতে ইচ্ছে করে না? প্রাপ্তি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মাথা নেড়ে না বুঝে এতদিন যা ছিল আজ সেটাও নিমেষেই দূর হয়ে গেছে। হ্যাঁ, আমার কষ্ট হয় যখন তুমি আমাদের সময় দিতে পারো না, আমাদের মা মেয়েকে ঘুরতে নিয়ে যেতে পারো না। হ্যাঁ, প্রচণ্ডভাবে রাগও হয় যখন গভীর রাতে তুমি ফোনের শব্দ পেয়ে আমার বুকের উপর থেকে উঠে যাও, নয়তো আমার বুকের উপর থেকে আমাকে সরিয়ে দিয়ে হসপিটালে চলে যাও। সেই দিন আমার জন্মদিন ছিল, এক ঝলক দেখা দিয়ে পুরোটা রাত তোমাকে কাছে পাইনি। সেই দিন হসপিটালে যখন ফোন দিলাম তখন শুনলাম তুমি টানা 4টি অপারেশন করে শেষ করতে হবে। তখন মুখে হাসি ফুটিয়ে গর্ববোধ হয়। আমি এমন একজনের স্ত্রী যে নিজের কথা, নিজের আনন্দের কথা না ভেবে মানুষের কথা ভাবে, অনুভব করে। তুমি আমাকে যতটা ভালোবাসো আমিও তোমায় ততটাই ভালোবাসি। আমি জানি তোমারও কষ্ট হয় আমাদের সাথে সময় কাটাতে না পেরে। তোমার কষ্টের চেয়ে আমরা কি কষ্ট বেশি করি? না, করি না। তোমার উপর যখন মানুষ আস্থা রেখে নিজের পরিবারের মানুষগুলো তোমার হাতে তুলে দেয়, আর তখন সেই মানুষগুলোর আস্থা ভরসা রাখতে তোমাকে কতটা যুদ্ধ করতে হয় তা আমার থেকে আর কেউ বেশি জানে না। আয়ান প্রাপ্তির কথাগুলো মুগ্ধ হয়ে শুনছে। এই ছোট্ট মেয়েটার মাথায় এত ভাবনা নিয়ে ঘুরে সারাক্ষণ। আমাকে বোঝার প্রতিনিয়ত এত চেষ্টা করে প্রাপ্তি, আমি তোমাকে যতই দেখছি বারবার তোমার প্রেমে পড়ে যাচ্ছে। প্রাপ্তি খানিকটা সময় নিয়ে আবার বলল, যেদিন তোমার রোগী বেশি সিরিয়াস অবস্থা থাকে তখন ওই রোগীর পরিবার বাড়ি এসে আমার শোবার ঘরে এসে একবার তুমি দেখতো, তাহলে তারা আর চিন্তা করতো না, কারণ তাদের সব চিন্তা আমার মনে হয় তুমি একাই করো। তবে তুমি শুধু একটার চিন্তাই করো না, সেটা তোমার পরিবার। তুমি সফল একজন ডাক্তার, দেশ বিদেশে তোমার এত নাম খ্যাতি, কিন্তু তুমি তোমার বউয়ের কাছে কি? প্রাপ্তি কথাটা বলতেই গলাটা ভারী হয়ে এলো, চোখ দুটো আবার টইটুম্বুর। আয়ান কথাটা শুনে মনের ভেতরে হাহাকার করে উঠল। তবে কথাগুলো একটাও মিথ্যে বলেনি প্রাপ্তি। এই কয়েকটি মাস প্রাপ্তিকে আমি সময় দিতে পারি না। প্রাপ্তি আসার পর থেকে মাকেও তার ভরসায় রেখে নিজে খালি মানুষের কথাই ভেবে যাচ্ছে। আজ প্রাপ্তির এইসব প্রশ্নের কোনো আনসার তার কাছে নেই, নীরব নিস্তব্ধ থাকা ছাড়া। প্রাপ্তি আয়ানকে এখনো চুপ থাকতে দেখে আবার বলল, আমার কোনো পরিবর্তন তোমার চোখে পড়েনি? অবশ্য পড়ার কথাও না, আমি সেটা নিয়ে ভাবি না। আমি তো জানি আমার স্বামী যত কিছুই হোক আমাকেই ভালোবাসে। কথাটা বলে প্রাপ্তি আয়ানের কাছ থেকে সরে গিয়ে, যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। কথাটা বলে প্রাপ্তি রুমের দরজার দিকে পা বাড়াতেই, আমি যে বাবা হচ্ছে এ কথাটা আজকেও বলবে না? সন্তান শুধু তোমার একার? কথাটা শুনে প্রাপ্তি তড়িৎভাবে পিছনে ফিরে আয়ানের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। এটা ঠিক, আমি তোমার দিকে আগের মতো খেয়াল রাখতে পারি না, কিন্তু তাই বলে এটা নয় আমার প্রাপ্তির মা হচ্ছে আর আমি বুঝতে পারবো না। তোমার সবগুলো পরিবর্তন আমার চোখে 2 মাস আগেই ধরা পড়েছে, কিন্তু আমি চেয়েছিলাম আমার বউ নিজের মুখে আমাকে বলুক আমি বাবা হচ্ছে। কেন জানো? তোমার মনে আছে প্রাপ্তি, যেদিন প্রথম তোমার চিঠি দিয়েছিলাম তুমি আমার মুখ থেকে শোনার জন্য আমাকে হ্যাঁ বলোনি, তাই আমিও চেয়েছি জীবনের শ্রেষ্ঠ একটা উপহার তোমার মুখ থেকে শুনতে। প্রাপ্তি দৌড়ে এসে আয়ানকে শক্ত করে জাপটে ধরে। সরি তোমাকে এতগুলো কথা শোনানোর জন্য। মাফ করে দিতে পারি এক শর্তে। কি? একবার আয়ান বলে ডাকো, তোমার মুখ থেকে আমি আমার নামটা শুনতে চাই। না, আমি পারবো না। না হলে সরি বলে ডাক নেই, তুমি আমার পিছনে নাম ধরে ডাকতে পারো। সামনে ডাকলে কি হয়?
না, তুমি আমার ডাক্তার সাহেব। না, নাম বলো। ও আয়ান, এমন করছো কেন? এবার ঠিক আছে। মায়ের পরে যদি কেউ আমার নামটা সুন্দর করে ডেকে থাকে সেটা হলে তুমি। যাই হোক, কালকের কথাটা মাথায় রেখো। আমরা কাল এক জায়গায় যাচ্ছি। আরিয়া যাবে না? না, আমরা যাবো আর আসবো। তাও তো ঠিক। আচ্ছা, তুমি তাড়াতাড়ি খেতে আসো, আমি মায়ের রুম থেকে একটু ঘুরে আসি, দেখি মেয়েটা ঘুমালো কি না। রাতের খাওয়া খেয়ে দুজনেই এসে শুয়ে পড়েছে। প্রাপ্তি আয়ানের বুকে মাথা রেখে শুয়ে আছে। মা জানে কোনটা? তুমি যে মা হচ্ছ? না, ভাবছি আরো কয়েকটা দিন পরে বলবো। কেন, এত বড় একটা খবর মাকে জানাবে না? মাকে জানালে মা আমায় পুরো মুক্তি বানিয়ে দেবে, কোনো কাজ করতে দেবে না। তাই ভাবছি আরো কয়েকটা দিন পরে বলবো। আয়ান আর কথা না বাড়িয়ে প্রাপ্তিকে বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে নিল। শিরিন সকালে নাস্তা বানিয়ে আরিয়াকে স্কুলের জন্য তৈরি করে দিল। ফুপি, বাবা এখনো ওঠেনি? না। মাও ওঠেনি? শিরিন কিছু না বলে নীলিমা বেগমের দিকে তাকালেন। নীলিমা বেগম মুচকি হেসে, এই তো দাদু ভাই, তোমার মা এসে পড়েছে। কথাটা শেষ করতেই প্রাপ্তি গাঢ় সবুজ রঙের একটা জামা পরে নিচে নেমে এলো। নীলিমা বেগম কিছুক্ষণ তাকিয়ে থেকে, মাশাল্লাহ, তোকে তো অনেক সুন্দর দেখাচ্ছে। আমি শাশুড়ি হয়ে চোখ ফেরাতে পারছি না। আমার ছেলে সে কি পারছে ফেরাতে? মা, তুমিও না? আজ তোমার ছেলের সাথে বাইরে যাব, তাই এই জামাটা পরেছি। তোমার ছেলে কখন নিয়ে এসেছে আমি জানিই না, একটু আগে এটা আমাকে দিয়ে বললো জামাটা পরে নিতে। আরিয়া এতক্ষণ সব শুনে, মা, তুমি আর বাবাই কোথায় যাচ্ছ? একটা স্কুলে মা। তোমার মতো কতগুলো বাচ্চা নিজেদের পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে, নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। আজ তোমার বাবাই তাদের একটুখানি হলেও সাহায্য করবে, সে আশায় তারা একটুখানি বুকে আশার আলো জাগিয়েছে। ওকে মা, তাহলে তোমরা যাও, আমি স্কুলেই যাই। আয়ান এতক্ষণ প্রাপ্তির কথাগুলোই শুনছিল। আয়ান বিস্মিত হয়ে ভাবছে, প্রাপ্তি এত কিছু কি করে জানলো? জিজ্ঞেস করবো তাকে? না থাক, এখান থেকে ফিরে এসে জিজ্ঞেস করবো। আয়ান এসে নাস্তা করতে বসে নীলিমা বেগমের দিকে তাকিয়ে, মা, আজ কোথায় যাচ্ছি জানো? প্রাপ্তি তো বললো কোনো এক স্কুলে যাচ্ছিস। কথাটা শুনে প্রাপ্তি আয়ানের দিকে তাকিয়ে ঢোক গেলে, ইস, আয়ান আবার আমাকে ধরে ফেলবে না তো? আমি যে তাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি এইটাই আয়ান বুঝে ফেলে। কিন্তু ভুল প্রমাণ করে দিয়ে আয়ান নিজে থেকেই বলল, মা, আমি আর প্রাপ্তি আমাদের গ্রামে যাচ্ছি। কথাটা শুনে নীলিমা বেগমের চোখে মুখে বিস্ময়ে ছোঁয়া ফুটে উঠেছে, কিন্তু কিছু না বলে আবার মন খারাপ করে চায়ের কাপে চুমুক দিল। আমি জানি মা, তোমার মনে এখন কি চলছে। নিজের গ্রামের কথা ভীষণ মনে পড়ছে, তাই তো? না রে বাবা, আমার তেমন একটা মনে পড়ে না। যারা বিপদের সময় ছিল না, সুখের সময় তারা থাকুক আমি চাই না। তবে আসার সময় তোর ওই চাচার সাথে একবার দেখা করে আসিস। মানুষটা তোর জন্য অনেক করেছে। উনি না থাকলে আমি তোকে নিয়ে এত দূরে আসতেই পারতাম না। কথাগুলো বলতেই চোখ মুছলেন তিনি। প্রাপ্তি নীলিমা বেগমকে সালাম দিয়ে উঠে দাঁড়িয়ে, মা, তাহলে আসি। নীলিমা বেগম প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে, যা মা, সাবধানে থাকিস। গ্রামে যাচ্ছিস, দুজনে একে অপরের খেয়াল রাখিস। আচ্ছা মা, তুমি দোয়া করো। আয়ান সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে, প্রাপ্তি, তোমার হয়েছে? আরিয়াকে স্কুলে নামিয়ে আমাদের যেতে হবে। আয়ান, আমার মেয়েটার দিকে খেয়াল রাখিস। মা, আমি তোমার কিছু না। পাগল ছেলে, তোরা দুজনেই আমার কাছে সমান, বুঝলি? আচ্ছা ঠিক আছে মা। শেরের মায়ের দিকে খেয়াল রাখিস। আমাদের আসতে দেরি হলে কিছু লাগলে রাভিকে ফোন দিয়ে বলিস। প্রাপ্তি, এবার আসো। আয়ান আরিয়াকে কোলে নিয়ে গাড়িতে বসে নিজে বসলো। প্রাপ্তিও এসে বসে আয়ানকে বলল, হসপিটালে ফোন দিয়ে বলেছ আজ যে যাবে না? আরিয়াকে স্কুলের সামনে নামিয়ে প্রাপ্তি আরিয়ার কপালে চুমু দিয়ে, স্কুল ছুটি হলে ড্রাইভার আসলে চলে যেও, আর মা না আসা পর্যন্ত ভদ্র মেয়ে হয়ে থাকবা। বাসায় গিয়ে দাদিকে একদম জ্বালাবে না। আরিয়া মাথা নাড়িয়ে চলে গেল। আয়ান আবার ড্রাইভ করতে লাগলো। কিছুদূর যেতেই আয়ান
এক হাত প্রাপ্তির হাতের উপর রাখতেই প্রাপ্তি আয়ানের দিকে ফিরে তাকালো। প্রাপ্তি, আমাদের ছেলে চাও না মেয়ে? প্রাপ্তি আয়ানের একদম কাছে এগিয়ে এসে আয়ানের কাঁধে মাথা রেখে, আমি ছোট্ট আয়ান চাই। আমাদের তো মেয়ে আছে, তাই আমাদের মেয়ের জন্য তার একটা ভাইয়ের দরকার।